এটি পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটা সোমপুর বিহার নামে পরিচিত। কেউ কেউ এটাকে মহাবিহারও বলে থাকে। এটি নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে অবস্থিত। আসলে প্রথমে মনে করছিলাম যে পাহাড়পুর যেহেতু নামকরণ করা হয়েছে, আশেপাশে হয়তো অনেক পাহাড় থাকবে, কিন্তু আশেপাশে কোনো পাহাড়ের চিহ্নও নাই। কথিত আছে যে যে বৌদ্ধবিহারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বৌদ্ধবিহারটি জঙ্গলে ঢাকা ছিল এবং 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এটা প্রথম আবিষ্কার করে। এর দৈর্ঘ্য প্রস্থ 300 ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 400 ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 300 ফিট। এটা নির্মাণ করে তৎকালীন শাসক ধর্মপাল দেব এটা প্রতিষ্ঠা করার পরে প্রায় 1200 বছর আগে, অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, নবম শতাব্দীর শুরুর দিকে কাজটি শেষ হয়। 1200 বছর আগে তৎকালীন ভারতীয় উপমহাদেশে যে সকল বৌদ্ধরা ছিল, তারা এখানে ধর্মজ্ঞান অর্জন করার জন্য চলে আসতো। ভারতীয়রা ছাড়াও এখানে মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়ার যেসব বৌদ্ধ ছিল, তারা এখানে এসে ধর্মজ্ঞান লাভ করত। এটাকে তৎকালীন সোমপুর বিশ্ববিদ্যালয় বলা হতো। সোমপুর বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধরা এসে শিক্ষা লাভ করতো, জ্ঞান লাভ করত। আমরা ভিক্ষু বলতে যাদেরকে চিনি, বৌদ্ধ ধর্মাবলম্বী নারী এবং পুরুষ, তারা বৌদ্ধ ধর্ম অনুসারী, তারা ওই বৌদ্ধ বিহারটি দেখাশোনা করতো। তাদের জন্য 177টি কক্ষ ছিল, যেগুলোকে আমরা ভিক্ষু কক্ষ নামে চিনে থাকি। সেই কক্ষে তারা বসবাস করত এবং এখানে গভীর ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। এর বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো যে এখানে যে ইটগুলো আমরা দেখতে পাচ্ছি, চতুর্দিকে ইট দিয়ে করা। আসলে সেই সময় তো ইট পোড়ানোর মতো কোনো মেশিন ছিল না। যেমনি পারছে মাটিগুলো চ্যাপ্টা করে শুধু আগুনে পুড়িয়ে একে একটার পর একটা থরে থরে সাজিয়ে বিল্ডিং তৈরি করা হয়েছিল। এখানে অনেক সুন্দর কারুকার্যমণ্ডিত, পরে নেই নতুনত্বের জন্য গাছের শৈল্পিক ভাবে হাতি, ঘোড়া, জিরাফ এগুলা তৈরি করেছে দর্শনার্থীদের জন্য। প্রচুর দর্শনার্থী এখানে সমাগম ঘটে। আপনারা হাতি দেখতে পাচ্ছেন যে গাছ দিয়ে হাতি তৈরি করছে। এছাড়াও আমরা একটা ছোট্ট ব্রিজ অতিক্রম করব। এই যে এখানে ভিক্ষু কক্ষের কয়েকটি বহিরাংশে যে একটা কক্ষ ছিল, সেটা দেখানোর চেষ্টা করলাম। এরপর একটা ছোট ব্রিজ আছে, সেই ব্রিজ অতিক্রম করে মহাবিহারটি পরিদর্শন করতে হয়। যদিও মন্দিরে প্রবেশ করার কোনো সুযোগ নেই, আশেপাশে যে চতুর্দিকে যে খোলা জায়গা রয়েছে, সেই খোলা জায়গাগুলো দিয়েই আসলে পরিদর্শন করতে হয়। প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এখানে এসে তাদের প্রাচীন ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহারটি পরিদর্শন করতে যাচ্ছে। এই যে ছোট ছোট কক্ষগুলো, আসলে মাঝখানে যেখানে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলা প্রত্যেকটা এক একটা কক্ষ। আর এই কক্ষগুলো মূলত ওই ভিক্ষুদেরকে থাকার জায়গা, তারা এখানে বসবাস করতেন। ইটগুলো আসলে চমকপ্রদ, প্রায় 1300 বছর আগের ইট। দেখলে আসলে মনে হয় যে তখনকার মানুষদের কত সুন্দর বুদ্ধি দিয়ে ইট বানিয়ে এক একটা কক্ষ তৈরি করেছিল। এইভাবে 177টা কক্ষে ভিক্ষুরা বসবাস করত। আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি করে আমরা মন্দিরের কাছে যাচ্ছি। মন্দিরের একেবারে নিম্নাংশে বিভিন্ন বৌদ্ধদের যে দেবদেবী ছিল, বিভিন্ন পশু পাখি, প্রত্যেকটাই এক একটা করে মূর্তি দিয়ে এক একটা কারুকার্য দিয়ে সাজিয়ে রেখেছে। আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডে যাবতীয় তথ্য দেওয়া আছে। আমরা সেটি আপনাদেরকে এক নজর হলেও দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিক্ষু কক্ষগুলোর কি একটা অবস্থা। ইট অনেকটা ক্ষয়ে গেছে, দর্শনার্থীদের এখানে ইজিলিতে চড়তে পারে। যদি মন্ত্রণালয় এটা উদ্যোগ নিয়ে এখানে দর্শনার্থীদের উঠতে না দেয়, হয়তো বা সেটা আরও বেশি দিন সংরক্ষিত করা সম্ভব হবে।
দর্শনার্থীরা ইজিলিতে সেখানে উঠতে পারে। এই যে আমরা যে সাইনবোর্ডের কথা বলছিলাম, এখানে সাইনবোর্ড দেওয়া আছে। সাইনবোর্ডের মধ্যে স্পষ্ট করে বাংলায় এবং ইংরেজিতে দুভাবেই লেখা আছে বিহারের ভিক্ষু কক্ষগুলো কীভাবে নির্মিত ছিল। 177টি বসবাস উপযোগী, মানে যেখানে মানুষ ইজিলিতে স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারে। অনেকেই ফটো তোলা নিয়ে ব্যস্ত। আমরা আস্তে আস্তে বৌদ্ধ বিহারের দিকে এগিয়ে যাচ্ছি, আসলে সেই মন্দিরের দিকে যেখানে বিভিন্ন বৌদ্ধদের মূর্তি টূর্তি ছিল। সেখানে বৌদ্ধরা এসে গভীর ধ্যানমগ্ন অবস্থায় তারা জ্ঞান অর্জন করতেন। আমরা আস্তে আস্তে করে একেবারে সন্নিকটে চলে যাচ্ছি। অনেক সুন্দর করে ছোট ছোট ইটের মধ্যে এক একটা করে মূর্তি বানানো, সেটা বিভিন্ন পাখি পশু অথবা তাদের যে দেবদেবীগুলো আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সেগুলা দেখতে পাবো। আসলে এর আগে কখনোই পাহাড়পুরে যাওয়া হয়নি। চেষ্টা করেছিলাম যে শত কষ্ট হলেও যাতে একবার ঘুরে আসা যায়। আপনারা যারা যেতে চান অবশ্যই নওগাঁ থেকে না গিয়ে যদি জয়পুরহাট থেকে, ঢাকা থেকে যদি ট্রেন যোগে জয়পুরহাট নামেন, জয়পুরহাট থেকে অতি নিকটবর্তী। আর নওগাঁ থেকে মোটামুটি অনেকটাই দূরে। নওগাঁ থেকে 33 কিলোমিটার এবং সেই জয়পুরহাট থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর কারিকার্য দিয়ে, কিন্তু অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এখানে পানি জমে পানি উঠে কতগুলোর মধ্যে শেওলা পড়ে গেছে। আসলে অযত্নের অবহেলাই পার হয়ে যাচ্ছে। ঢোকার টিকিটের মূল্যও ততটা বেশি না। যারা বাংলাদেশি প্রাপ্তবয়স্ক তাদের জন্য 30 টাকা, যদি মাধ্যমিক এবং মানে হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হয়ে থাকে তাদের জন্য 10 টাকা। প্রাথমিকের যতগুলো ছাত্রছাত্রী আছে তাদের জন্য কোনো টাকা পয়সা লাগে না, তারা বিনামূল্যে প্রবেশ করতে পারে। সারভুক্ত দেশে যারা বসবাস করে তাদের জন্য 200 টাকা, আর যারা সারভুক্ত দেশের বাইরে অন্যান্য দেশ থেকে দেখতে আসে তাদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। অর্থাৎ খুব সহজেই, শুধুমাত্র ইচ্ছা থাকলেই আপনারা এসে পাহাড়পুরের সেই বৌদ্ধবিহারটি ভ্রমণ করে যেতে পারেন। যদি ট্রেনে আসেন, আমার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হলো, যুক্তি হলো যে আপনারা ট্রেনে আসবেন, যে জয়পুরহাট নামবেন, জয়পুরহাট থেকে অটো যুগে সিএনজি যুগে 13 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইজিলিতে এসে পরিদর্শন করতে পারবেন। যতদূর চোখ যাই প্রায় 21 একর জমি। এই 21 একর জমির উপর জায়গার উপর প্রতিষ্ঠিত বিহারটি 1879 সালে সেটা জনসম্মুখে চলে আসলেও 1985 সালে ইউনেস্কো কর্তৃক এটাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। সে থেকেই সেটা বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেটা চতুর্দিকে বাউন্ডারি দিয়ে যত্নে রাখার চেষ্টা করে যাচ্ছে। প্রচণ্ড রোদ, দর্শনার্থীতে এসে তারা চেষ্টা করছে ছায় বসে থাকার জন্য, কিন্তু সময় স্বল্পতার জন্য এই রোদের মধ্যেই বেরোতে হয়েছিল। আমরা চেষ্টা করেছি শর্টকাটে সবগুলো জায়গায় চতুর্দিকে ঘুরে আসার জন্য। যত দূর চোখ যাই এই বিহারটির 21 একর জায়গা, বুঝতেই পারছেন যে 2100% জায়গা। মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমরা। এখনই হয়তো বা ভিডিও শেষ করব, আর আপনাদেরকে অবশ্যই সেই সোমপুর বিহার, সোমপুর মহাবিহার অথবা পাহাড়পুরের বৌদ্ধবিহার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।